তাহলে আমরা রাসায়নিক সাম্যতে আমরা আগের দিন পর্যন্ত দেখে দিলাম কেপি কেসি পর্যন্ত, যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা এখানে। কেপির সাথে কেসির সম্পর্ক এবং কেসির সাথে কে এক্সের সম্পর্ক, ঠিক আছে, একদম সরাসরি। আমরা একটা জিনিস তো দেখলাম যে সাম্য ধ্রুবকটাকে, সাম্য ধ্রুবক, এই সাম্য ধ্রুবকটা আমরা সমান সমান আমরা দেখলাম কি বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত, নিচে কি বিক্রিয়ক, এটাই মেইন লজিক, ঠিক আছে। তুমি যদি গারত্বের টার্মসে নাও তাহলে গারত্ব, এর যে মোলার সংখ্যাটা থাকবে, যে মোলগুলো থাকবে সেটাকে সবসময় আমরা ঘাতে উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার এগুলির পাশাপাশি আমরা কিন্তু মোল সংখ্যাটাকে ঘাতে উঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু তার পাশাপাশি আমরা একটা ভরক্রিয়ার সূত্রও পড়ছিলাম না। ভরক্রিয়ার সূত্র, ভরক্রিয়ার সূত্রতে কি বলছিলাম যে কোনো একটা বিক্রিয়া কতটা ফাস্টার হবে সেটা ডিপেন্ড করবে তার সক্রিয় ভরের উপরে। কোন বিক্রিয়া, একটা বরফ কত তাড়াতাড়ি গলবে সেটা ডিপেন্ড করবে বরফটার সক্রিয় ভর কত, বা সক্রিয় ভরটা আমরা কতটুকু জায়গা বুঝবো যে তার পৃষ্ঠতলটা কত। বড় বরফের পৃষ্ঠটা বেশি, ও তাড়াতাড়ি গলবে, ছোট বরফের পৃষ্ঠটা কম, সে আস্তে ধীরে গলবে। তাহলে এই যে যখন আমরা ভরক্রিয়ার সূত্র নিচ্ছিলাম, আমি এখানে দেখো এই কেসিতে দেখো আমি গারত্ব নিয়ে বলছিলাম, দুটোই গারত্ব বাই গারত্ব, তাই তো। কেপিতে বলছিলাম কি আংশিক চাপ বাই আংশিক চাপ। ফ্যানটা বন্ধ করতে হবে কিন্তু বেশিক্ষণ চালানো যাবে, আমার গলা বন্ধ হয়ে আসবে। আংশিক চাপ বাই আংশিক চাপ, তাই তো। আর কে এক্সটা কী ছিল, কে এক্সটা কি মোল ভগ্নাংশ বাই মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ নিচে মোল ভগ্নাংশ, ঠিক আছে। এইবার চলে আসলো আমাদের বিক্রিয়ার কোশেন্ট, কি বিক্রিয়ার কোশেন্ট, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কী দিয়ে, কিউ দিয়ে। এবার কিউ দেখবে কিউ পি থাকতে পারে, কিউ সি থাকতে পারে, সেই একই গল্প। কিউ মানে কিছুই না, এই বিক্রিয়ার কোশেন্ট, এই কিউ মানে হচ্ছে সক্রিয় ভর বাই সক্রিয় ভর। কার সক্রিয় ভর, বিক্রিয়াজাত, নিচে হচ্ছে কি বিক্রিয়ক, সক্রিয় ভর। কথাটা বোঝাতে পারলাম। বিক্রিয়ার কোশেন্ট হচ্ছে কি সক্রিয় ভর বাই সক্রিয় ভর। কার কার, একটা হচ্ছে বিক্রিয়া জাতের সক্রিয় ভর বাই হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভর। তুমি যদি এই সক্রিয় ভরটাকে ইন টার্মস অফ গারত্ব নিয়ে বলো তাহলে আমরা বলবো কি কিউসি। কিউসি কখন বলবো, মেইনলি কিউসি এর ক্ষেত্রে ইউজ করা হয়। কিউসি হচ্ছে কি যে সক্রিয় ভরটাকে কোথায় নিচ্ছি, সক্রিয় ভরটাকে গারত্ব হিসেবে নিচ্ছি, সক্রিয় ভরটাকে গারত্ব হিসেবে নিচ্ছি, গারত্ব ইন টার্মস অফ কি গারত্ব। তখন আমরা বলছি এখানে কিউসি। এখানে সক্রিয় ভর আর হচ্ছে গারত্বের সঙ্গে একটা সম্পর্ক হয়, সেই সম্পর্কটা এখন লাগবে না, সেই সম্পর্কটা লাগবে হচ্ছে 12-এ, ঠিক আছে। এখন এটার খুব বেশি অ্যাপ্লিকেশন নেই, মানে অ্যাপ্লিকেশন নেই বলতে পারো, ঠিক আছে। এখানে যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে যে বিক্রিয়ার কোশেন্টের সাথে সাম্য ধ্রুবকের কী সম্পর্ক। এখানে তিনটা সম্পর্ক তোমাদের আমি বাড়িতে পড়া দিয়ে দিলাম। একটা হচ্ছে কিউসি, যদি কেসির থেকে ছোট হয় তাহলে কী হবে, কিউসি যদি কেসির থেকে বড় হয় তাহলে কী হবে, এবং কিউসি এবং কেসি যদি সমান হয় তাহলে কী হবে। কথাটা বোঝা যাচ্ছে। এখানে আমি বলেও দিই, এখানে দেখো আছে বোধহয় কোথাও, এই যে তিনটা সম্পর্ক আছে। তাহলে একটা তো জিনিস যেটা এখান থেকে একটা ছোট্ট জিনিস যেটা বুঝতে পারছো, কিউসি আর কেসি যদি এক হয় তাহলে এটা সাম্য অবস্থা, এইটুকু আমি বলে দিতে পারি, এটা একদম খুব সহজ সাম্য অবস্থা। কিন্তু যদি কিউসি ছোট হয় তাহলে বলছে বিক্রিয়াটি কি বলছে আরও বেশি মাত্রায় সংঘটিত হবে, মানে কিউসি যদি ছোট হয়, কেসি যদি বড় হয়, কেসি বড় মানে সাম্য ধ্রুবকটা কী হচ্ছে বড় হচ্ছে। সাম্য ধ্রুবক বড় মানেই হচ্ছে বিক্রিয়াটা, দেখবা তোমরা অঙ্কগুলি করার সময় দেখবা সাম্য ধ্রুবকের মানগুলি মেইন বিশেষ করে দেখবা 10⁻³ এর দিকে থাকে, পার সেকেন্ড এরকম কিছু একটা থাকে, ঠিক আছে। এগুলি মানে সাম্য ধ্রুবকটা কিন্তু বড়। এবার যদি সাম্য ধ্রুবক কারো ছোটো থাকে তার মানে বুঝতে হবে যে উপমুখী বিক্রিয়াটা কী হয়, ফাস্টার হয়, মানে বিপরীত বিক্রিয়াটা কী হয়, ফাস্ট হবে। কথাটা বুঝতে পারছো। যদি কিউসির মানটা বড় থাকে, মানে যদি সাম্য ধ্রুবকের মানটা বড় হয় তাহলে এটা বুঝতে হবে যে সম্মুখ বিক্রিয়ার হারটা কি বেশি থাকে, আর যদি সাম্য ধ্রুবকের মানটা ছোট থাকে তার মানে কি এখানে বিপরীত বিক্রিয়াটা বেশি তাড়াতাড়ি হয়। কিন্তু একটা সময় পর এসে কিন্তু সাম্য অবস্থায় আসবেই, বোঝা যাচ্ছে কথাটা। এবার এখান থেকে তোমাদের কিছু ক্রিটিসিজম টাইপের কিছু প্রশ্ন থাকবে। সেটা হচ্ছে একটা জিনিস দেখো, আমরা যখন কেসি এর এককটা, এটা নিয়ে কিন্তু খুব মাঝে মধ্যে গোলাবে তোমাদের। কেসি এর একক,
কেসি এর একক যখন করব তখন গারত্ব বাই গারত্ব, তাহলে এর কোনো একক থাকবে? যদি দুইটার গারত্ব সমান থাকে তাহলে তো থাকবে না। কিন্তু আমি এটার গারত্ব, একটার গারত্ব ধরলাম এক্স আর একটার গারত্ব ধরলাম ওয়াই, তাহলে এদের একক কী হবে? একই হচ্ছে। গারত্বের এককটা কি? গারত্বের এককটা কী ছিল? মোল পার লিটার, মোল লিটার ইনভার্স গারত্বের একক। এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নিবা, যে ধরো 2H ধরো, এটা অ্যাকোয়াস মিডিয়ামের বিক্রিয়া বলো তো, এটা জলীয় মাধ্যমের বিক্রিয়া বলো। কেসি দিয়ে কোনো একটা বিক্রিয়া বলো যেটা অ্যাকোয়াস লেখা আছে। না না, এটা গ্যাস আছে, গ্যাস মানে হচ্ছে দেখবে কেসি দিয়ে দেখো কিছু আছে কিনা, একটু পজ করো। HS প্লাস H প্লাস, দুইটাই অ্যাকোয়াস মাধ্যম, মানে অ্যাকোয়াস মানে কি? জলীয় মাধ্যম। আর জলীয় মাধ্যম না হলে আমি তো গারত্বটা ঠিকঠাক পাবোই না। ঠিক আছে, যখনই তরল মাধ্যম পাবো, তরল মাধ্যমে তোর আংশিক চাপ হবে না বা মোল ভগ্নাংশ হবে না, তরল মাধ্যমে কি থাকবে? গারত্ব থাকবে, কম মিষ্টি বেশি মিষ্টি এরকমটাই। ঠিক আছে, এই জায়গাটায় দেখো, এই বিক্রিয়াটার মধ্যে। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে এখানে যদি আমি কেসি এর একক বলি, তাহলে কার কার একক হবে? HS এর একক, সরি H2S এর একক, এর একক, নিচে হচ্ছে কি HS এর একক ইন্টু H প্লাস এর একক, তাই তো? তাহলে এটারও এক, এটারও এক, এটারও এক। মোবাইলে দেখতে অসুবিধা হচ্ছে এখান থেকে? তাহলে ভাষ্যতে দেখতে অসুবিধা হচ্ছে। তাহলে এখান থেকে আমি কেসির একক যদি বলি, তাহলে এর এককটা কি? মোল লিটার ইনভার্স, এই একটাই আছে। এখানে এর কি একক আছে? মোল লিটার ইনভার্স, একটাই আছে, ইন্টু এর একক কি? মোল ইন্টু লিটার ইনভার্স, এরও একটাই আছে। তাহলে এখানে কেসের এককটা কী হবে? এর এককটা কী হবে? মোল লিটার ইনভার্স তার ইনভার্স, তাই না? একটা একটা কী হচ্ছে? চলে যাচ্ছে, আরেকটাই পড়ে আছে। তার মানে কি? লিটার ইন্টু মোল ইনভার্স। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ডেল এন কত হচ্ছে? ডেল এন কত হচ্ছে? মাইনাস। তাহলে টোটাল এককটা ডিপেন্ড করবে কার উপরে? কেপি বা কেসি, কেপি, কেসি और কেএক্স, এদের এককগুলো ডিপেন্ড করবে ডেল এন এর উপর। মনে থাকবে? অসুবিধা আছে এখান থেকে? অসুবিধা নাই তো? আচ্ছা, তাহলে এইটুকু গেল আমাদের হচ্ছে তাহলে সাম্যদ্রবক, কোশেন্ট আর কেসি কেপি এর হচ্ছে এককগুলি। ঠিক আছে, একটু এগুলি অ্যাডভান্স টাইপের প্রশ্ন আসবে এগুলোর থেকে। এবার আমরা খুব ইম্পর্টেন্ট জায়গায় আসবো, সেটা হচ্ছে একটা সম্পর্ক বলে। আমরা এতক্ষণ অব্দি গিবসের মুক্ত শক্তি পড়লাম না? গিবসের মুক্ত শক্তি। এবারে সেই গিবসের মুক্ত শক্তি থেকেই আমরা একটা সম্পর্ক আসে যে প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তনটাকে বলে RT ln K। এবার কোনটা কী জিনিস এটা একদম সরাসরি বলা আছে, এটা ইভেন তোমাদের ক্লাস 12-এও গিয়ে লাগবে। কি বলো? এটারই আছে। ও 12-এ যায় না, ও 12 সাথে লাগবে তোমার, না তড়িৎ রসায়নে লাগবে, পৃষ্ঠতলীয় রসায়নে লাগবে একটু, আর লাগবে হচ্ছে রাসায়নিক তাপগতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যায় লাগবে। তো এটা বলে যে সাম্যদ্রবকের সাথে এটা কি মুক্ত শক্তির পরিবর্তন, এটা বলে মুক্ত শক্তির পরিবর্তনের সাথে কার সম্পর্ক হচ্ছে বলো তো এখানে? কেটা কি? কেটা এতক্ষণ আমরা কি দেখলাম? সাম্যদ্রবকের সঙ্গে, সাম্যদ্রবকের বোঝা যাচ্ছে কথাটা? এটা কিন্তু একদম খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এবার এটা লগ ফগ কীভাবে আসছে, এটা অনেক গল্প আছে, সেই গল্পগুলি তোমাদের এখন করাইলে তোমাদের গণ্ডগোল লাগবে, তবু আমি হালকা করে একটু বলে দিই।
যতটুকু তোমাদের অবকলন না গিয়ে করা যায় ততটুকু। ডেল জি সমান সমান, তাহলে আমরা জানি যে এলএন থেকে যদি আমি এলএন এক্স থেকে যদি আমি এলএন লগ কেতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2.303। তাহলে এলএন থেকে আমি কোথায় যাব? লগে। ঠিক আছে, ই বেস থেকে যদি আমি 10 বেসে যাইতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 2.303 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। এটা মনে রাখবা। তাহলে এলএন থেকে লগে গেলে 2.303 গুণ, যদি লগ থেকে এলএনে আসতে হয় তাহলে কত দিয়ে ভাগ করব? 2.303। মানে থাকবে? বিভিন্নভাবে আসতে পারে। দেখছি তাহলে কোনটা কি, আমরা চিহ্নগুলো একটু তাৎপর্যগুলো দেখে নিই। তাহলে এটা বললাম আমরা হচ্ছে কি মুক্ত শক্তির পরিবর্তন। আটটা হচ্ছে আমাদের সার্বজনীন গ্যাস দ্রবক, যেটার মান আমরা জানি 8.314 একটা, আর এসআই আর সিজিএসে বলছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল ইউনিভার্স, আর কেটা হচ্ছে আমাদের সাম্য দ্রবক। তাহলে এখান থেকে আমরা 2.303 RT লগ কে, এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে। আর এটা কিন্তু যখন জিরোটা বসাচ্ছে, যে এই সুপারস্ক্রিপ্টে জিরো বসানো মানে কি, এই সুপারস্ক্রিপ্টে জিরো মানে কি, সুপারস্ক্রিপ্টে জিরো এর অর্থটা কি বলতো? এটা ইমপ্লাই করে এটা যেটা প্রমাণ অবস্থায় আছে। কোনটা ইমপ্লাই? দ্যাট ইজ প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থা বলতে আমাদের প্রমাণ অবস্থায় কোথায় বলো তো? যেখানে আমরা সব থেকে বেশি কমফোর্টেবল। কোন জায়গাটা? আমাদের বিছানা। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে আমাদের কমফর্ট জোন। তাহলে এই সুপারস্ক্রিপ্ট, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি, যখন সুপারস্ক্রিপ্টে কোথাও জিরো বসানো আছে তার মানে বুঝতে হবে কিন্তু যে প্রত্যেকটাই হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, তারা কিন্তু তাদের প্রমাণ অবস্থায় আছে। আর আমাদের হচ্ছে বাহ্যিক যে পরিবেশটা, যেরকম চাপ, উষ্ণতা, তারপরে হচ্ছে আয়তন, এগুলি সবগুলি কী আছে? এসটিপিতে আছে। ঠিক আছে, এবং নির্দিষ্ট পরিমাণ, যেটা আমরা 1 মোল ধরেই করি। ঠিক আছে, তাহলে এসটিপি বা এনটিপি তোমরা জানো, এবং পদার্থগুলো হচ্ছে কি তাদের নিজস্ব জায়গায় থাকবে। তাহলে এটা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তনের সাথে হচ্ছে সাম্য দ্রবকের সম্পর্ক। এখান থেকে কিন্তু একদম সরাসরি প্রশ্ন দিবে, সরাসরি যে মুক্ত শক্তির পরিবর্তন। এইবার কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি স্বতঃস্ফূর্ত হবে না, সেটা তাহলে কার উপর ডিপেন্ড করবে? স্বতঃস্ফূর্ততা কার উপর ডিপেন্ড করে? ডেল জির উপরে ডিপেন্ড করবে। ডেল জি যদি জিরো হয়, যদি ডেল জি জিরো হয় তাহলে কী হবে? বিক্রিয়াটা কোথায় থাকবে? ডেল জি জিরো মানে মুক্ত শক্তির পরিবর্তন কি হচ্ছে না, একদম সরাসরি সাম্য অবস্থায় থাকবে। থাকবে তো নাকি? ডেল জি জিরো হলে সাম্য অবস্থা থাকবে তো। তাহলে যদি ডেল জি জিরো হয় তাহলে আমি বলতে পারি RT ln কে হচ্ছে কত হবে? জিরো হবে। তাহলে আর কমা টি কখনোই জিরো হতে পারে না। সার্বজনীন গ্যাস দ্রবক জিরো না, এটা একটা মান আছে। পরম উষ্ণতা টি কখনো জিরো হবে? হবে না। তার মানে আমরা যেটা হয় না হয় দিয়ে করি না? তাহলে ln কে সমান সমান আমার জিরো, তাই তো? তাহলে কেটা কত হবে? লগের কত মান জিরো হয়? এটা পড়া দেওয়া থাকলো লগ। একদম খুব সহজ জিনিস, এর জন্যই বলছি। ঠিক আছে, একদম একদম খুব লজিক। দেখবা আমার খুব সব যতটুকু মনে পড়ছে যে মাইনাস ইনফিনিটি হইলে বোধহয় জিরো হয়ে যায়। লগ কতর মান জিরো হয়? লগ 1-এর মান জিরো হয়। কে হচ্ছে 1। একজন পড়া দেওয়া থাকলো একটু লগটাও লাগবে পরের চ্যাপ্টারে খুব লগ লাগবে। পরের চ্যাপ্টারে হচ্ছে আয়নের সাম্যাবস্থায় খুব লগ লাগবে। লগের গুণ, 9-10 বইয়ের লগের গুণ, লগের যোগগুলো আছে না, শুধু একটু ইন ব্রিফ দেখে আসবা। 9-10 বোধহয় কোথাও লগ আছে, অল্প খালি গুণ, ভাগ, যোগ আর পাওয়ারটা যে কীভাবে সামনে আসে, পাওয়ারটা সামনে আসে জানো তো? এই জায়গাগুলো একটু খালি দেখে আসো, নাহলে আমি আয়নের সাম্যাবস্থায় ওই পিএইচটা তোমাদের অসুবিধা হয়ে যাবে। অসুবিধা হবে, এই জন্যই বলছি, না তো তোমাদের অসুবিধা হবে।
আচ্ছা, তাহলে সাম্য অবস্থায় আমার এই কন্ডিশন, তাহলে লগ কে এর একটা মান হবে এখান থেকে। লগ কে যদি 0 হয় তাহলে কে এর মানটা কত হবে? ঠিক আছে, তাহলে কে এর মানটা যদি 1 হয় সেই ক্ষেত্রেই কিন্তু লগ ln কে এর মানটা 0 হতে পারে। ঠিক আছে, এইবার ডেল জি যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে? ঋণাত্মক মানে লেস দেন 0 না গ্রেটার দেন 0? মৌবনি বলবে নেগেটিভ কখন হয়? 0 থেকে ছোট হলে না 0 থেকে বড় হলে? 0 থেকে ছোট হলে। তাহলে লেস দেন 0 লিখবো না গ্রেটার দেন 0 লিখবো? তাহলে লেস দেন 0। সাত কাণ্ড রামায়ণ পড়ার পরে এই অবস্থা। হ্যাঁ, তাহলে ডেল জি নেগেটিভ মানে কি? বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না অস্বতঃস্ফূর্ত? স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত, তাহলে বিক্রিয়াটা হবে স্বতঃস্ফূর্ত। বিক্রিয়াটা হয় হচ্ছে স্বতঃস্ফূর্ত, তাহলে ডেল জি নেগেটিভ। বোঝা গেল? তাহলে এটা যদি ডেল জি নেগেটিভ হয়ে যায় তাহলে ln RT ln কেটা কী হয়ে যাবে? কী ভ্যালু হবে? তাহলে একটা নেগেটিভ ভ্যালু সমান সমান মাইনাস RT ln কে। তাহলে নেগেটিভ নেগেটিভ কী হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমি এখান থেকে বলতে পারি RT ln কে একটা পজিটিভ ভ্যালু আসবে। তাহলে এখানে RT তো ফিক্সড, নির্দিষ্টতা, তার মানে কি ln কেটা কী হয়ে যাবে? একটা পজিটিভ ভ্যালু আসবে এই জায়গা, তার মানে কে কী আসবে? পজিটিভ। এই জায়গাটা যতটা ছোট্ট করে ঝামেলা করে লিখলাম ততটাই ইম্পর্টেন্ট এই জায়গাটা। যদি কে এর মান যদি দেখছো পজিটিভ আসে তাহলে বিক্রিয়াটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, অর্থাৎ বিক্রিয়াটা কী হবে? সম্মুখ দিকে যাবে। কথাটা বুঝাইতে পারলাম? কে এর মান যদি ধনাত্মক হয় তাহলে কী হয়ে যাবে? দেখবা যেগুলি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া সবগুলোর ক্ষেত্রে কে এর মান ধনাত্মক দেওয়া থাকবে। 1.34 × 10⁻³ তার মানে এটার মানটা কিন্তু পজিটিভ মান। ঠিক আছে, আরেকটা রইল লাস্ট অস্বতঃস্ফূর্ত। ডেল জি কত? ধনাত্মক। তাহলে এখান থেকে বুঝতেই পারছো ln কেটা কী হয়ে যাবে? ঋণাত্মক। তাহলে এইটুক দেখবা যে কে এর মান e⁻, তাহলে নেগেটিভ এক্সপোনেনশিয়ালি তো, কারণ আমরা ln x যদি p ধরি তাহলে x সমান সমান কি e⁻p না? মনে আছে? লগ মনে নাই? ভগবান, এর জন্য বলছি একটু লগটা দেখে নিও। কিন্তু এখান থেকে আমি RT ln কে তাহলে আমি ধনাত্মক বলছি, ঋণাত্মক হয়ে যাবে, কারণ আমরা জানি হচ্ছে ডেল জি জিরো সমান মাইনাস RT ln কে। তাহলে যদি ডেল জিটা কী হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে, একটা পজিটিভ ভ্যালু, তাহলে আমরা ডেল জি পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে RT ln কেটা কী হয়ে যাবে? আলটিমেটলি নেগেটিভই হবে, কারণ এখানে সামনে নেগেটিভ ছিল না একটা, তাহলে নেগেটিভ, আর এখানে তাহলে এ পজিটিভ, তাহলে RT ln কেটা আলটিমেটলি নেগেটিভ হয়ে গেল। একদম সোজাসুজি অঙ্কের হিসাব, কিন্তু এটা অঙ্ক, ওই যে বীজগণিতের অঙ্কগুলোর মতো। বোঝা গেল? তাহলে কে এর মান হচ্ছে e⁻⁻, নেগেটিভ। এর থেকে কি মানটা আসে এটা একটু তোমরা লগটা একটু খোঁজো, নাহলে আমার খুব অসুবিধা হয়ে যাবে, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে। লগটাকে তোমরা না বুঝলে তোমাদের ঝামেলা হবে। ক্লিয়ার হলো এইটুকু? এই চ্যাপ্টারে কিন্তু মোটামুটিভাবে এইটুকু, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখন আসবো, সেটা হচ্ছে কি, যেটা বারবার পরীক্ষায় থাকবে, সেটা হচ্ছে লা শাতেলিয়ার। এবার একদম খুব ইম্পর্টেন্ট জায়গা, আর এই যে জায়গাগুলি বলছি এগুলি কিন্তু প্রত্যেকটা দেখবে এমসিকিউ এর মধ্যে এরকম টাইপেরই প্রশ্ন আসবে। তোমরা যদি কনক্লুশনটা জানা থাকে তাহলে তোমাদের কিন্তু এতটা কষ্ট হবে না। যে যদি সাম্য, যদি কোনো একটা বিক্রিয়া সাম্য অবস্থায় থাকে তাহলে কে এর মান কত হবে? 0। সাম্য অবস্থায় যখন থাকে, সাম্য অবস্থা মানে কি ডেল জি 0, কে কত হয়ে যাচ্ছে? 1। যদি বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয় তাহলে সেখানে কে এর মানটা দেখবা পজিটিভ ভ্যালু। তোমাদের অনেক কয়েকটা মান দেওয়া থাকবে, কে এর একটা মান দেওয়া থাকবে, বলবে এই বিক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হবে, অস্বতঃস্ফূর্ত হবে, সাম্য অবস্থায় থাকবে, কোনোটিই নয়। বুঝতে পারছো তো? তাহলে কে এর মানটাকে দেখে তোমাকে বুঝতে হবে যে এটা সেটা কী আছে, পজিটিভ, নেগেটিভ নাকি।
ঠিক আছে, বোঝা যাচ্ছে কথাগুলি? একদম বারবার কিন্তু এই প্রশ্নগুলো থাকবে। এই তোমাদের এইচএসের যদি নাও থাকে, তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা থাকবে, এন্ট্রান্স কিংবা নিট টাইপের প্রশ্নতে। আর এখন যা স্ট্যান্ডার্ড হচ্ছে কোশ্চেনের, দিতেই পারে। তোমার তো সহজ, ডেল জি জিরো মানে ডেল জির সাথে কে এর সম্পর্কটা দেখছো ঋণাত্মকে চলছে, এইটুকু মনে রাখো না। জি এর সাথে কে নেগেটিভে চলছে সম্পর্ক, তাই তো? তাহলে ডেল জি নেগেটিভ হলে কে পজিটিভ হয়ে যাবে, ডেল জি জিরো হয়ে গেলে কে ওয়ান হয়ে যাবে, লগের সম্পর্ক। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমার সামুদ্রবকের সাথে হচ্ছে কিন্তু এই মুক্ত শক্তির পরিবর্তন। ঠিক আছে, এবার আসবো আমার লাসাতেলিয়ান নীতি। এবার সমস্যাটা হচ্ছে যে আমরা একটা বিক্রিয়া থেকে, ধরো একটা বিক্রিয়া দিয়েই বলছি, কিন্তু তোমাদের কন্ডিশনগুলো বাড়িতে আমি পড়া দিলাম, বাড়িতে একদম খুব সহজ জিনিস। আমি প্রত্যেকটা তবুও আমি টপিকগুলি বলবো, কোনো সমস্যা নেই। এই একটা বিক্রিয়া, আমি যখন সবার প্রথমে শুরু করছিলাম এই বিক্রিয়াটাতে কে কে ছিল একদম সবার শুরুতে? এই বিক্রিয়ার শুরুতে কে ছিল? এটা হেবার প্রসেস, এটা বলে দিই, পরীক্ষায় থাকে দেখি কোথাও। হেবার পদ্ধতি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, এখানে লাসাতেলিয়ার নীতিটা প্রয়োগ করে। ঠিক আছে, ইসে বলো, ঋত্বিকা বলো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো। একদম বিক্রিয়ার শুরুতে কে কে ছিল? বিক্রিয়ার শুরুতে মানে জাস্ট বিক্রিয়াটা স্টার্ট হবে বা তখন কে ছিল? বিক্রিয়াটা তো শেষ শুরুই হয়নি। ঠিক আছে, আমি যখন আসিনি তার আগে কারা কারা থাকে ব্যাচের মধ্যে? ঠিক আছে, এরপরে যখন স্যার আসে তখন কী হয়, মানে টিউশনটা স্টার্ট হয়, মানে বিক্রিয়াটা স্টার্ট হলো, তখন নলেজের কী হচ্ছে, এক্সচেঞ্জ হয়। তো এক্সচেঞ্জ যখন হয় তাহলে সেটা সাম্য অবস্থা, তাই তো? আমি মৌবনি থেকে 2টা কথা শিখলাম, মৌবনি আমার থেকে 2টা কথা শিখলো, এতে করে কি জ্ঞান বাড়লো না কমলো? তাহলে সাম্যটা গতিশীল না স্থিতিশীল? গতিশীল। তাহলে এই একদম বিক্রিয়ার শুরুতে কে কে ছিল? এইভাবে ভাবো, যখন বিক্রিয়াটা স্টার্ট হয়নি। বলো নাইট্রোজেন আর হাইড্রোজেন। দেখো এই যে এখানে বিক্রিয়া তখন শুরু হয়নি, আমি এদের নিয়ে তো বিক্রিয়া করব, বিক্রিয়ার শুরুতে এরাই, তখন অ্যামোনিয়া তৈরিই হয়নি। দ্য স্টুডেন্টস, টিউশন স্টার্টের আগে খালি স্টুডেন্টরাই থাকে, বিক্রিয়া স্টার্ট হলো, এটা হচ্ছে আমি হচ্ছে সাম্যধ্রুবক, আর এটা হচ্ছে তোমার আউটপুট, বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, এবার যদি বেশি আউটপুট হয়ে যায় তাহলে কী হবে তখন? তখন এই আবার কী হবে, উল্টা পড়াতে চলে আসতে হবে, তাই তো? বেশি পড়লে কী হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, বেশি পড়ে ফেলাইলে। তাহলে পড়াটা একটা সাম্য অবস্থায় রাখতে হবে, যে যতটুকু পড়ছো ততটুকু যেন থাকে, তাই তো? এভাবেই তো পড়াইতে হয়। তাহলে একদম সিম্পলভাবে দেখো, একদম বিক্রিয়া শুরুতে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করছে, কিছুক্ষণ পরে অ্যামোনিয়া তৈরি করলো তো। এবার অ্যামোনিয়া তৈরি করলো, এবার দেখা গেল কিছুক্ষণ পরে অ্যামোনিয়া আবার ভাঙে আবার নাইট্রোজেন হাইড্রোজেনের তৈরি হওয়া শুরু করলো। কি মুশকিল! দেখা গেল 5 কিলোমিটার বেগে চলছে, 5 কিলোমিটার বেগে গিয়ে এখানে এসে পৌঁছাইলো, দেখলো এও কিছুক্ষণ পরে 2 কিলোমিটার বেগ, তারপর 3 কিলোমিটার বেগ, তারপর এও হচ্ছে 5 কিলোমিটার বেগে আবার এদিকে আসা শুরু করলো। এরা দুজন প্রথমে 5 কিলোমিটার বেগে যাওয়া শুরু করলো, কিছুক্ষণ পরে এও 5 কিলোমিটার বেগে এদিকে আসা শুরু হলো। এরা দুজন যুক্ত হয়ে এটা তৈরি হচ্ছিল, কিছুক্ষণ পরে দেখা গেল যে এটা ভেঙে এই দুটা তৈরি হচ্ছে। তাহলে এখন সমস্যা কেমন দেখো, তাহলে আমার তো অ্যামোনিয়া উৎপাদন করতে হবে, আমি এর উৎপাদনটা কি করে বাড়াবো, কি করে বাড়াবো? এটাই তখন বলে হচ্ছে লাসাতেলিয়ার। এমনকি কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সে তাপও দিব, তাপও দিতে পারি, চাপও দিতে লাগতে পারে। সেটাই আমরা দেখব যে কোনটা দিলে এটা হবে, সেটা হচ্ছে লাসাতেলিয়ারের নীতি। আচ্ছা, তাহলে আমাদের উপরে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলেই আমরা পড়ব, আর যদি চাপ প্রয়োগ না দেয় তাহলে আমাদের উপরে কী হবে, যতক্ষণ পড়বো ততক্ষণ পড়বো, বাকি সময় খেলবো, মোবাইলে গেম দেখবো, টিভি দেখবো, এই তো। কিন্তু আমাদের উপর যদি চাপ দেওয়া হয় তাহলে কী হবে, আমরা বই নিয়ে বসবো।
এবার এখানে লাসাতেলিয়ার কি বলছে, লাসাতেলিয়ার বলছে বিক্রিয়াটা এমনভাবে যাবে যেখানে গেলে ও বাহ্যিক চাপটা হচ্ছে নিউট্রালাইজ হবে। বাহ্যিক যে প্রভাবটা আমরা এমন দিকে যাব। এবার আমি ডেইলি ওকে বকা দিচ্ছি, ডেইলি বকা দিচ্ছি পড়ার জন্য, ঠিক আছে? তাহলে ও কি করবে? ও মনে মনে কি চাইবে? এমন কিছু কাজ করে যাতে করে আমার বকাটা না খাইতে হয়। একদম স্বাভাবিক। আমি প্রিয়াকে ডেইলি বকা দিই যে আরও 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 পড়তে হবে, তাহলে ও কি করবে? আরও পড়বে, আরও পড়বে, তাই তো? তাহলে লাসাতিলার বলল যে এমনভাবে বিক্রিয়াটা নিজেকে হচ্ছে সজ্জিত করবে যেখানে গেলে বাহ্যিক প্রভাবটা কী হয়ে যাবে? কমতে থাকবে। ঠিক আছে, একদম সিম্পল। দেখো এইখানে 1 অণু আছে, এখানে 3 অণু আছে, এখানে গিয়ে কয় অণু তৈরি করলো? তাহলে আয়তনটা কমলো না বাড়লো? আগে ছিল 1 আয়তন, 1 আর 2 3 আয়তন। 1 আয়তন, এখানে হচ্ছে 3 আয়তন, আর উৎপন্ন হচ্ছে গিয়ে কত আয়তন? 2 আয়তন। তাহলে আয়তনটা কমলো, কমলো কি কমলো না? একদম খুব ভালো করে বুঝো। তাহলে এখানে টোটাল হচ্ছে 4 আয়তন। তাহলে 4 আয়তন থেকে আমি কি করলাম? 2 আয়তনে নিয়ে গেলাম। এবার চাপ দিলে আয়তন কমবে না বাড়বে? চাপ বাড়লে আয়তন কমবে। আমি গ্যাসের উপর বাইরে থেকে চাপ দিতে শুরু করলাম, তাহলে ও কোন দিকে গেলে এই চাপটা কম হবে? কোন দিকে গেলে ও মজা পাবে বেশি? আমি 3টা আছে, 3টাকে আমি চাপাচ্ছি, শুধু চাপাচ্ছি, তাহলে কি হবে? ওরা আয়তনটা কি হবে? কমতে থাকবে। তাহলে আমি যদি এই বিক্রিয়া যদি চাপ বাড়াই, তাহলে এ কি হবে? যেদিকে গেলে আয়তনটা কমে যাচ্ছে ওইখানে যাবে। তাহলে ও কি করবে? বেশি পরিমাণে অ্যামোনিয়া তৈরি করতে শুরু করবে। আরেকবার বলি জায়গাটা। আমার প্রথম অবস্থায় কী ছিল? 4 আয়তন, মানে এ হচ্ছে দুষ্টামি হচ্ছে 4 ডিগ্রি লেভেলের দুষ্টামি, 4 ডিগ্রি লেভেলের দুষ্টামি। তাহলে এর উপরে যদি আমি বারবার চাপ দিতে থাকি যে চন্দ্র পড়ো পড়ো, ডেলি পড়াটা দাও, তাহলে ও কি করবে? আমার কথাটা শুনবে। যেখানে গেলে আমার কথাগুলি শুনতে হবে না, তখন সে কি করবে? সে ওই দিকটায় যাবে। তখন সে কি করলো? সে পড়াশোনা শুরু করে দিল। তাহলে আমার ওখানে আর কি চাপ দিতে হচ্ছে না। মানে আমি চাপ দিচ্ছি, কেন চাপ দিচ্ছি? যেন তুই আয়তনটা কমা। এই আয়তনটা তখন কমাইলো। এরা তো আর এমনি এমনি আয়তন কমাইতে পারবে না। এরা যখন অ্যামোনিয়া তৈরি হয়ে যাচ্ছে তখন দেখছি অটোমেটিক আয়তনটা কমে আসতেছে। তাহলে সাপও মরল, লাঠিও ভাঙলো না। তাহলে বিক্রিয়াটা কী হয়ে যাবে? যদি আমি চাপ বৃদ্ধি করি, এই বিক্রিয়ায় যদি আমি চাপ বৃদ্ধি করি, তাহলে বিক্রিয়াটা কী হবে? সম্মুখে আরও যাবে, সম্মুখ বিক্রিয়া আর কি হবে? বাড়বে। কথাটা বোঝাতে পারলাম? এইবার আরেকটা কথা, সেখানে হচ্ছে এই বিক্রিয়াটায় দেখা যায় হচ্ছে 500 ডিগ্রি উষ্ণতা দেওয়া। 500 ডিগ্রি উষ্ণতায় দেওয়া। কেন 500 ডিগ্রি উষ্ণতায় দেওয়া? যদি এখানে নাইট্রোজেন অত সহজে বিক্রিয়া করে না। নাইট্রোজেন, হ্যাঁ, এরা নর্মালি তুমি দিবা তো নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। তৈরি করে গিয়ে সাম্য অবস্থায় চলে আসলো। সাম্য অবস্থা মানে কি? আমি অ্যামোনিয়া যে তৈরি করলাম, সে অ্যামোনিয়াটা দেখে উল্টাভাবে ভাঙছে। তা আমার লাভ কি? আমার তো বিক্রিয়াটা সবসময় লাসাতেলিয়ার নিতে হচ্ছে, বিক্রিয়াটা আমি কী করে সম্পূর্ণ করব? আজকে মিষ্টু পড়তে যাচ্ছে না, কিন্তু ওকে তো পড়তে হবে, তোকে ভালো রেজাল্ট করতে হবে তো ওকে। তার জন্যই তো এত পরিশ্রম, এত পড়া, এত চাপ। না হলে কি এত পড়তে হইতো? ওকে তো পড়াটা কমপ্লিট করতে হবে না? তার মধ্যে ওর অনেক সমস্যা আছে। সেই সমস্যাগুলো অতিক্রম করার জন্য আমি যে বাহ্যিক প্রভাবগুলো দিচ্ছি ওকে। বলছি তুমি 5টা টিউশন নাও বা 6টা টিউশন নাও, বাড়িতে 7 ঘন্টা করে পড়ো, রাত জায়গায় পড়ো, বা হোমওয়ার্কগুলো কমপ্লিট করো। তাহলে ওকে যদি এই কথাগুলো আমি বলি, তার মানে কি বাইরের প্রভাবগুলো আমি ওকে দিচ্ছি। নাহলে কী হবে? ও যতটা পড়বে ততটাই টিভি দেখবে। তার মানে কি হচ্ছে? পড়া আর টিভি দেখা, মানে পড়া আর বিনোদন দুটো যদি সমান সমান হয়ে যায়, তাহলে কী হবে? সাম্য অবস্থায় চলে আসলো। কিন্তু ওকে তো পড়তে হবে বেশি, ওকে তো গোলটা অ্যাচিভ করতে হবে। মানে বিক্রিয়াজাত পদার্থটা বেশি লাগবে, আউটপুট বেশি লাগবে। যখন পড়াশোনা আর বিনোদন সমান সমান হয়ে যাবে, তখন কী হবে? রেজাল্টটা খারাপ হয়ে যাবে। একটা সাম্য অবস্থায় থাকবে রেজাল্টটা, মানে মিডিয়াম স্টুডেন্ট। কিন্তু ওকে তো হাই টানতে হবে, ওকে তো হাই পার্সেন্টেজ আনতে হবে। তাহলে
বাহ্যিক চাপটা আমার কমাতে হবে। তাহলে এই হচ্ছে আমার, তাহলে প্রথমে আমি বললাম যে যে দিকটায় গেলে ও আয়তনটা কমবে, তাহলে আমি বাইরের থেকে চাপ দিচ্ছি, তাহলে চাপ দিলে কি হচ্ছে এই আয়তনটা কমানোর চেষ্টা করবে। সে আয়তন কখন তাহলে আয়তনটার কোন দিকে কমছে, ও ডান দিকে যদি যায় তাহলে কিন্তু আয়তনটাও কমল। এখানে 4 আয়তন ছিল, বিক্রিয়কটা 4 আয়তন, কিন্তু বিক্রিয়া যতটা কত আয়তন, 2 আয়তন, তাহলে ও দিকটায় যাবে। সাধারণ উষ্ণতায় বিক্রিয়াটা করবে, করার পরে দেখা যাবে কিছুক্ষণ পরে এই আবার উল্টার দিকে আসছে। এবার উষ্ণতার প্রভাব দিলে এখানে কী হবে, ঠিক আছে। এবার এর একটু জল, তাহলে কী হবে দেখো একটা জিনিস দেখো, তাহলে এর আমি 1 অণু নিচ্ছি আর এর 3 অণু নিয়ে বিক্রিয়া করছি আমি 2 অণু। তাহলে তুমি একটা সাধারণভাবে ভাবো, তাহলে এর হাফ অণু, এর 3/2 অণু যদি আমি নিই তাহলে আমার কি হবে, একটা অ্যামোনিয়া তুল, তাই তো। তাহলে এই বিক্রিয়াটা করানোর জন্য এবার উষ্ণতার প্রভাবটা কীরকম। লাসাতিলের বলছে উষ্ণতা দিলে পরে বিক্রিয়াটা নিজেকে এমনভাবে সজ্জিত করবে যেখানে গেলে উষ্ণতাটা আর কি হচ্ছে না, ওর দরকার পড়ছে না। এখানে অনুসংখ্যা দেখো এর থেকে বেশি, 3/2 তো করলাম, আরে 2 দিয়ে ভাগ করে দিলাম, দেখো না 1.5টা লাগবে, 3টা দিয়ে 2টা হয়, তাহলে 1.5টা দিয়ে কয়টা হবে, একটা হবে, ঠিক আছে। তাহলে তো 2 অণু হচ্ছে। ভালো দেখো ভালো করে, আরে এমনি তুমি বীজগণিতের নিয়মই বলো না, ওইসব মানে তো কেমিস্ট্রির ল্যাঙ্গুয়েজ ইউজ বাদই দাও, তুমি অঙ্কের সমাধানের অঙ্ক ভাবো, এই দিক সমান সমানের বাদ দিক ডান দিক, ঠিক আছে। তাহলে উষ্ণতা দেখো এখানে 4 অণু বিক্রিয়া করে এখানে 1 অণু তৈরি করছে, কোথায় এন্ট্রপি বেশি, এন্ট্রপি বিশৃঙ্খলতা কোথায় বেশি, বাদিকে যেখানে, এদিকে দেখো 4 অণু, এটা এখানে হাফ, এখানে 1.5, 2 অণু, আর এখানে হচ্ছে কত অণু, 1 অণু, তাহলে এখানে বিশৃঙ্খলতা বেশি, এগুলো অণুগুলোর শক্তি এখানে বেশি, আর এখানে শক্তিটা এন্ট্রপি কম, অণুগুলোর মধ্যে শক্তি কম। তাহলে উষ্ণতা আমি দিচ্ছি, তাহলে উষ্ণতাও কী করবে, সবসময় কমাইতে চেষ্টা করবে। উষ্ণতা বেশি ও কী হবে, কমের দিকে যাবে, তখন বিক্রিয়াটা ডান দিকে যাচ্ছে। আবার বলি, এদের শক্তিটা বেশি, তাহলে এদের উষ্ণতা বেশি, এদের উষ্ণতাটা কম, তাহলে আমি উষ্ণতা বেশি দিচ্ছি, ও কি উষ্ণতা কি ধরে রাখবে, ও তো নিউট্রাল করতে চাবে উষ্ণতাটাকে। আমি বাহ্যিক চাপটাকে কী হচ্ছে, আমি তোকে বকা দিচ্ছি, ও তো চাইছে যে বকাটা যেন আমি না খাই, তাহলে উষ্ণতা কী হবে, উষ্ণতা দিলে কী হবে, ও এমন দিকে যাবে যেখানে গেলে উষ্ণতাটা কমবে। এখানে হচ্ছে অণুগুলোর গতিশক্তি কম, এখানে 4টা আছে, এর গতিশক্তি বেশি, এর গতিশক্তি কম, তাহলে আমি উষ্ণতা যদি দিই, গ্যাসের অণুগুলোর গতিশক্তি উষ্ণতার সাথে সমানুপাতিক, তাহলে ও এমন দিকে যাবে যেখানে গেলে উষ্ণতাগুলি কী হবে, হ্রাস পাবে। তাহলে চাপ আর উষ্ণতার প্রভাব বুঝতে পারলাম এবার প্রসেসে। তাহলে লাসাতেলিয়ার এটাই বলছে যে বিক্রিয়াটা এমনভাবে যাবে, বাহ্যিক প্রভাবটা যেন বিক্রিয়াটা সেখান থেকে গিয়ে নিউট্রাল হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এটা কিন্তু উচ্চ উষ্ণতায় হয়, নাহলে সাম্য অবস্থায় আসবে। স্যার সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, বিপরীত বিক্রিয়াটা হ্রাস পাবে। তার মানে যতটা অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন তৈরি করবে, তার থেকে বেশি সংখ্যায় হচ্ছে এই নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত অ্যামোনিয়া তৈরি করবে, তার মানে আমি বেশি পরিমাণ পাচ্ছি। মানে তার মানে তুমি পড়াটা বেশি পড়ছো, এরকম না যে টিভি দেখা বন্ধ করে দিছো, 9 ঘন্টা পড়ছো, 1 ঘন্টা টিভি দেখছো। আগে কী হতো, এই অবস্থায় কি 5 ঘন্টা টিভি দেখছো, 5 ঘন্টা হচ্ছে পড়াশোনা করছো, সাম্য অবস্থায় আছে, রেজাল্টটাও তোমার 50%। কিন্তু যখনই পড়াটা তুমি 9 ঘন্টা করে দিচ্ছ, বিনোদনটা 1 ঘন্টা করে দিচ্ছ, তখন তুমি পাচ্ছ 80%। তার মানে কি ইল্ড বেশি হচ্ছে না, এমন না যে তুমি টিভি দেখছো না, মানে বিপরীত বিক্রিয়াটা যে হচ্ছে না এরকম না, হচ্ছে, কিন্তু সেটা কম হারে হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল। আর এটা একদম খুব শর্টকাট প্রসেস। তাহলে উষ্ণতা বৃদ্ধিতে কীভাবে বৃদ্ধি পাচ্ছে, সব বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সমান হবে না, এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে কিন্তু বিক্রিয়ার বৃদ্ধি পায়। এরপরে এনথালপি দিয়ে বলবো যে এনথালপির সাথে কীভাবে হয়, ঠিক আছে। এবার একদম শর্টকাট বুদ্ধি, ঠিক আছে। কাদের বাড়িতে হচ্ছে ইসে আছে, ওই
পাকা ড্রেনের পরে কাঁচা ড্রেন আছে বাড়ির কলের মধ্যে? মোটামুটি সবারই আছে। পাকা ড্রেনের পরে কাঁচা ড্রেন, যেখানে জলগুলো কি হয়, জমে যায়। দেখবা 1 মাস 2 মাস 3 মাস পরে পরে কিন্তু এই কাঁচা ড্রেনটা পরিষ্কার করতে লাগে। পাকা ড্রেনটা পরিষ্কার করতে লাগে, কাঁচা ড্রেনটা পরিষ্কার করতে লাগে। কেন করতে লাগে? নাহলে ড্রেনের মধ্যে জল আটকায় যায় তো, যায়। তার মানে এখানে বিক্রিয়া করছে, ওইখানে বিক্রিয়ার পদার্থগুলো জমা হচ্ছে। যখন সাম্য অবস্থায় আসবে তখন জলগুলো আর পাস হবে না, তখন নোংরাগুলো আগাবে। জল যাবে, নোংরা আগাবে, একদম সিম্পল লজিক। হয় কি হয় না? তাহলে কয়েকদিন পরে পরে কী করতে হয়, এই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার করলে কি হয়, জলটা ফ্লোতে যায়। তার মানে এখানে যে জমা জলটা আছে, যে বিক্রিয়কগুলো আছে, সেটা কী হয়ে যাবে, বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়ে যাবে। তার মানে যখন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, এটাকে আমি সরাই নিই, এটাকে আমি সরাই নিচ্ছি। অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াটাকে আমি অ্যাবস্ট্রাক্ট করে নিচ্ছি, আমি সরাই নিচ্ছি। করতে পারি। আরেকটা বুদ্ধি আছে ড্রেনটা পরিষ্কার করার, বা মোটর দিয়ে খুব স্পিডে জল ধরতে হবে, তাহলে নোংরাগুলো কী হবে, চলে যায় না, যায় তো। তাহলে আমি যদি বেশি পরিমাণ বিক্রিয়ক পদার্থ মিশাইতে থাকি, তাহলে কী হবে, বিক্রিয়াটা ডান দিকে যায় থাকবে। করতে পারি। তাহলে এই একটা পদ্ধতি আছে, যে উৎপন্ন হওয়ার সাথে সাথে কী করবো, আমি বিক্রিয়াজাত পদার্থগুলোকে কী করব, সরিয়ে নিব। বিক্রিয়াজাত পদার্থ সরিয়ে নিলে তাই তো, কথাটা আমি বুঝাতে পারলাম। যে নাইট্রোজেন আর হাইড্রোজেন একটা সময় পরে গিয়ে তো সাম্য হবে, সাম্য হওয়ার আগেই, সাম্য অবস্থা আসার আগেই আমি অ্যামোনিয়াটাকে সরাই নিচ্ছি। তাহলে কি, বারবারের গাঢ়ত্বটাকে কমায় নিচ্ছি, বারবার গাঢ়ত্বটাকে কমায় নিচ্ছি, তাহলে গাঢ়ত্বটা কমায় নিচ্ছি। তাহলে এ তো আর এগুলো বুঝবে না, এ বুঝবে যে এটা যখন সমান হবে তখন উল্টা দিকে আসবে। আমি একে কখনো সমান হইতেই দিচ্ছি না, অ্যামোনিয়া তৈরি হচ্ছে, আমি অ্যামোনিয়াটাকে সরাই নিচ্ছি। তাহলে এরা আরও বেশি পরিমাণ বিক্রিয়া করবে, আরও বেশি পরিমাণ বিক্রিয়া করে এরা ওই ঘাটতিটা মেকআপ করার চেষ্টা করবে। তাই তো, সবাই তো সাম্যের দিকে যেতে চায়, কিন্তু ওই সাম্যটা পৌঁছাইতে দিচ্ছি না। আমি এটা যেটা উৎপন্ন হচ্ছে, আমি এদিকে বেশি জমা করতেই দিচ্ছি না, আমি সরাই নিচ্ছি। এটা একটা। 2 নাম্বার, আমি বিক্রিয়ক পদার্থ যদি আমি অধিক পরিমাণে মিশাইতে থাকি, অধিক মিশ্রিত করলে মানে সময়ের অন্তরালে আমি কি করব, আরও কী করি, বিক্রিয়ক পদার্থ আমি মিশাতে থাকি। তাহলে কী হবে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হতেই থাকবে। তাহলে 2টা পদ্ধতি বোঝা গেল। তাহলে লাসাতেলিয়ার নীতিটা বোঝা গেল। তাহলে আমি এটা গাঢ়ত্বটা কমাই দিচ্ছি, তাহলে বিক্রিয়াটা এমনভাবে যাবে যেখানে গেলে এটা মেকআপ করতে পারে। আর আমি তো বাইরে থেকে শয়তানি করতেছি, আমি তো সরাই নিচ্ছি, কী মেকআপ করবা। ঠিক আছে, কতটা বোঝাইতে পারলাম? এই হচ্ছে লাসাতেলিয়ার নীতি। এবার একটু বইয়ের থেকে দেখিয়ে দিই। মিথেনটা যদি অ্যাসিডিন তৈরি করা হয়, ওখানে তো 1500 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড আর 0.1 থেকে 0.5 সেকেন্ড। তো এখানে কি লাসাতেলিয়ার নীতি? অবশ্যই অবশ্যই, যদি এত উষ্ণতায় না করা হয় তাহলে কি হবে, এত কম সময় কিভাবে হলো? খুব ফাস্ট বিক্রিয়া হচ্ছে। তো অল্প সময় যদি না হয় তাহলে তো অ্যাসিডিনটা, যদি টেম্পারেচারটা কম দিতাম তাহলে কি বেশি সময় লাগতো? হ্যাঁ, টেম্পারেচার কম দিলে বেশি সময় লাগতো। আর এমনও হতে পারতো বিক্রিয়াটা ধরো যতটুকু যাচ্ছে অ্যাসিডিন আবার ঘুরে আসতেছে খুব অল্প সময়ের জন্য, যে কইলেই ওই অ্যাসিডিনকে, আর অ্যাসিডিনটাকে ধরে রাখা যাচ্ছে না, তো এটা তো সঙ্গে সঙ্গে কাজে লাগাচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিকা যেটা বলছে। ঠিক আছে, ওইখানে কিন্তু তাই হয়, দেখবো যে গ্যাস দিয়ে কিন্তু ওই অ্যাসিটিলিনটা বানায়, বা একটা সিলিন্ডার লাগিয়ে নেয় পাশে, গ্যাস আসতে থাকে ওখানে, এত উষ্ণতায় ওটাকে পোড়ায় মিথেনটাকে, যেটা অ্যাসিটিলিনে কনভার্ট হয়। ঠিক আছে, আর উষ্ণতা বেশি দিচ্ছে তাহলে ও ওই দিকে যাইতে যাবে, লাসাতেলিয়ার নীতি ফলো করবে। একদম ফিজিক্যাল, একদম দেখবা যে আমি বললাম তো, একদম চোখের সামনে যে জিনিসগুলো দেখছি ওইটা। এরপরে আমরা বিয়োজন মাত্রায় আসবো, তার আগে লাসাতেলিয়ারটা দেখি, এরপরে আমি ওইটা আসছি। আচ্ছা দেখো, তাহলে লাসাতেলিয়ার নীতিটা একটু শুরুর থেকে দেখি। লাসাতেলিয়ার নীতি কী বলছে দেখো, সাম্য অবস্থায় আছে, মানে প্রথম থেকে সাম্য অবস্থায় আছে। সাম্য অবস্থায় মানে কি, আমার ইল্ড কম, মিষ্টু 5 ঘন্টা পরে 5 ঘন্টা টিভি দেখে, তাহলে কী হচ্ছে, ওর পড়াশোনাটা কি অ্যাভারেজ, যতটা পড়ছে ততটাই পড়াটা নষ্ট হচ্ছে। তার মানে রেজাল্টও একটা মডারেট রেজাল্ট, খুব ভালো রেজাল্ট না,
মিডিয়াম স্টুডেন্ট। এবার সাম্য অবস্থায় আছে এরূপ কোনো বিক্রিয়া সিস্টেমে সাম্য অবস্থা নিয়ন্ত্রণকারী শর্তগুলি, সাম্য অবস্থা নিয়ন্ত্রণকারী শর্তগুলি কারা কারা? চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব। ঠিক আছে, কারণ গাঢ়ত্ব সমান বা দুইটারই যদি চাপ সমান হয়ে যায়, অর্থাৎ একটা জিনিস মনে রাখবা যে বিক্রিয়কের রাসায়নিক বিভব আর বিক্রিয়াজাত এর রাসায়নিক বিভব দুইটা যদি সমান হয়ে যায় তাহলে কেউ কোনো দিকে যাবে না। কথাটা বুঝতে পারলা তো? জল উপর থেকে কেন নিচের দিকে যাচ্ছে? কারণ উপরেরটার হচ্ছে রাসায়নিক বিভব বেশি, নিচেরটা রাসায়নিক বিভব কম। কিশোর আর চন্দ্রের মধ্যে যুদ্ধ লাগাইলে চন্দ্রই মার খাবে, কারণ কিশোরের শক্তি বেশি, অর্থাৎ ওর রাসায়নিক বিভব বেশি আর এর রাসায়নিক বিভব কম। কিন্তু দুজনের যদি রাসায়নিক বিভব সমান হয়ে যায় তাহলে কেউই মার খাবে না, মারপিট উল্টাউল্টি হইতে থাকবে, দুই নায়কের মধ্যে যুদ্ধ যেরকম হয় আর কি, ফাইট। ঠিক আছে, তাহলে এই শর্ত এরা সাম্য অবস্থায় আসলো মানে কি দুজনের সমান। এবার এদের আমি একটু চেঞ্জ করলে কী হয় দেখো, দেখো তাহলে শর্তগুলি যেমন চাপ, উষ্ণতা, গাঢ়ত্ব, যে কোনো একটির পরিবর্তন ঘটালে, চাপ পরিবর্তন করতে পারি বা উষ্ণতা পরিবর্তন করতে পারি, তাহলে কি বলছে দেখো, যে কোনো একটি পরিবর্তন ঘটালে সিস্টেম নিজেকে এমনভাবে বিন্যস্ত করার চেষ্টা করে যাতে, মানে তাহলে সিস্টেম কি নিজে নিজে রিঅ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, যাতে ওই পরিবর্তনজনিত প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়, যতদূর সম্ভব মানে যেরকম দেখো আমি অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমি গাঢ়ত্বটা অ্যামোনিয়াকে সরাই দিলাম, তাহলে নাইট্রোজেন হাইড্রোজেন চেষ্টা কী করবে? ঘাটতিটা মেকআপ করার, নিউট্রাল করার। তখন এর জন্য কী হবে? নাইট্রোজেন হাইড্রোজেন আর তাড়াতাড়ি ফাস্ট বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে, তাহলে ওইভাবে যাইতে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো চাপের প্রভাব। দেখো আয়তন ও উষ্ণতা স্থির রেখে সাম্য অবস্থায় স্থিত বিক্রিয়া সিস্টেমে বাইরের থেকে বিক্রিয়ক পদার্থ যোগ করার প্রভাব। দেখো A + B বিক্রিয়া করে C + D তৈরি করছে, সাম্য অবস্থায় আছে, দেখো সাম্য অবস্থায় চিহ্ন দেওয়া। যদি আমি বেশি পরিমাণে A + B দিই তাহলে বেশি পরিমাণে C + D উৎপন্ন হবে, যেটা আমি এবার এই নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আয়তন ও উষ্ণতা স্থির রেখে সাম্য অবস্থায় বিক্রিয়া সিস্টেমে বাইরে থেকে বিক্রিয়াজাত পদার্থ যদি যোগ করি, বাইরে থেকে যদি আমি বিক্রিয়াজাত পদার্থ যোগ করি তাহলে কী হবে? বাইরে থেকে যদি আমি বিক্রিয়াজাত পদার্থ যোগ করি তাহলে কী হবে? এইখানে আমি যে চারটা কন্ডিশন বললাম, এই চারটা কন্ডিশন কিন্তু প্রত্যেকটাই কিন্তু সম্মুখ বিক্রিয়ার হারটা বাড়াচ্ছে। তার মানে তুমি এটার উল্টাটা ভাবো, আমি একটা করব তাহলে কি হবে? যদি বিক্রিয়াজাত যোগ করি, যদি অ্যামোনিয়া বেশি করে যোগ করতে থাকি, যদি ড্রেনের মধ্যে যদি আমি আরো নোংরা ফেলাইতে থাকি তাহলে কি হবে? জল উল্টা দিকে ঘরের দিকে ঢুকবে, বন্যার মতো হবে। বন্যায় কি হয়? ড্রেনগুলো জাম লাগার জন্যই তো বন্যার জলটা থাকে অনেকক্ষণ। কথাটা বুঝতে পারছো তো? তাহলে এই প্রত্যেকটাই কিন্তু সম্মুখ বিক্রিয়ার হার কিন্তু বাড়াচ্ছে, বিক্রিয়ার হার বৃদ্ধি করে। স্যার পশ্চাৎ বিক্রিয়ার হার বৃদ্ধির কি একটাই কন্ডিশন? আরে এটা যখনই তুমি আমি তো একটা বিক্রিয়ার ক্ষেত্রে বললাম, যদি এই বিক্রিয়াটার যদি চাপ কমায় দাও, হেবার পদ্ধতিতে যদি চাপ কমায় দাও তাহলে কী হবে? এই বিক্রিয়াটা আমি এই বিক্রিয়াটার ক্ষেত্রে বলছি, পরীক্ষায় ম্যাক্সিমাম এই বিক্রিয়াটা দিয়েই দেয়। এই বিক্রিয়াটা যদি আমি চাপ কমায় দিই, তার মানে কি কণাগুলি কী হবে? খুললাম ছোটাছুটি করার সুযোগ খুঁজবে, তাই তো? এখানে আসলে তো আয়তনটা কমলো, মানে কি চাপে আছে ওরা। যদি আমি চাপ সরাই নিই তাহলে এরা খুললা ছোটাছুটি করার চেষ্টা করবে, তাহলে এরা কী হবে? তাড়াতাড়ি ভাঙবে। যে আমি যদি নাইট্রোজেন হাইড্রোজেনের দিকে যাই তাহলে তোমার আয়তন বাড়ছে, তখন ওরা ওই দিকে ছুটবে। ঠিক আছে, আমি প্রত্যেকটা কন্ডিশন এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে বললাম, তাহলে তার উল্টাগুলি কী হবে? পশ্চাৎ বিক্রিয়া হার বাড়বে। এখানে প্রত্যেকটাই দেখবা, খালি হেডিংটা পড়ো। দেখো আমি একদম প্রত্যেকটাই আমি শুধু ফার্স্ট ওয়ার্ডটুকু বলছি, একদম প্রথমটা বলছি, আর উল্টাটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা একটা মনে রাখো যেন পরেরটা অটোমেটিক মনে রাখতে পারো। তোমরা এটা বুঝতে পারছো, যদি আমি বিক্রিয়ক পদার্থ সরাই দিই তাহলে উল্টা হবে, আর যদি বিক্রিয়াজাত পদার্থ সরাই দিই তাহলে সম্মুখ বিক্রিয়াটা তাড়াতাড়ি গিয়ে ওইটাকে মেকআপ করার চেষ্টা করবে যে ঘাটতিটা হলো। কিশোর বুঝতে পারছো তো? মৌবনি বুঝতে পারছো কথাটা? এখানে এইরকমভাবে একটারই দুইবার করে পয়েন্ট দেওয়া আছে, একবার বিক্রিয়ক দিচ্ছি, একবার বিক্রিয়ক সরাচ্ছি। তা আমি একটাই শিখি যে বিক্রিয়ক দিলে কী হয়, আর তাহলে বিক্রিয়ক সরাই নিলে তার উল্টাটা হবে। ঠিক
ঠিক আছে। তারপরে দেখো চাপের বৃদ্ধিজনিত প্রভাব, তাহলে চাপ হ্রাসের উল্টাটা হবে। দেখো স্থির উষ্ণতায় বিক্রিয়ার সাম্য অবস্থায় বিক্রিয়া সিস্টেমে একটি নির্দিষ্ট চাপ বর্তমান, অবশ্যই একটা চাপ না থাকলে বিক্রিয়াটা হবে না। তাহলে উষ্ণতা স্থির রেখে সাম্য অবস্থায় চাপ বৃদ্ধি করা হয়, তবে বিক্রিয়াটি সাম্য অবস্থায় থাকবে না, অবশ্যই সাম্য অবস্থায় থাকবে না। 5 ঘন্টা টিভি দেখতো, 5 ঘন্টা বই পড়তো, তো বাইরে থেকে যদি চাপ দেয় তাহলে হয় টিভি দেখা বাড়বে না বই পড়া বাড়বে। তাহলে আমি দেখি এর ক্ষেত্রে কোনটা হয়। লাসাতেলের নীতি অনুসারে বিক্রিয়া সিস্টেম নিজেকে এমনভাবে বিন্যস্ত করে যেন চাপের বৃদ্ধির প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। এইবার মিষ্টু কীভাবে সরবে, কোন দিকে ও নিজেকে রিঅ্যারেঞ্জ করবে, ওটা ডিপেন্ড করবে মিষ্টুকে বকাটা দিচ্ছে কীরকমভাবে। বকাটা কি বেশি টিভি দেখার জন্য দিচ্ছে না বেশি পড়ার জন্য দিচ্ছে? যেরকম আমার মা উল্টা বকা দেয়, কেন পড়িস কেন পড়িস, ঠিক আছে, কেন পড়িস কেন পড়িস। তাহলে আমার উপরে চাপটা দেয় কিন্তু উল্টা, কিন্তু তোমার উপরে চাপটা কি দিবে, খালি টিভি দেয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো স্থির উষ্ণতায় চাপ বৃদ্ধির প্রভাব প্রশমিত হবে যদি বিক্রিয়ার আয়তন বা অনুসংখ্যার হ্রাস ঘটে। দেখো এটাই ইম্পর্টেন্ট, স্থির উষ্ণতায় চাপ বৃদ্ধির প্রভাব প্রশমিত হবে যদি বিক্রিয়ায় আয়তন বা অনুসংখ্যার হ্রাস ঘটে। তাহলে প্রথমে ছিল 4টা অণু, পরে বিক্রিয়কে গিয়ে হলো কত, ডান দিকে বাঁদিকে হচ্ছে 4টা অণু, ডান দিকে হচ্ছে কয়টা অণু, 2টা অণু। তাহলে বাইরে থেকে চাপ দিলে অনুসংখ্যাটা ও কী করার চেষ্টা করবে, হ্রাস করবে। তাহলে হ্রাস হচ্ছে অটোমেটিক ডান দিকে গিয়ে, ঠিক আছে। সুতরাং উষ্ণতা স্থির রেখে বিক্রিয়ার সাম্য অবস্থায় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি সেই দিকে বেশি মাত্রায় সংঘটিত হয়ে সাম্য অবস্থায় পুনঃপ্রতিষ্ঠিত হয়ে অনুসংখ্যার বা আয়তনের হ্রাস ঘটাবে। অর্থাৎ আমি যেটা বলছি, যদি আমি বিক্রিয়াজাত পদার্থ সরাই নিই তাহলে ও কী করবে, যে আমরা মেকআপ করার চেষ্টা করবে, তাহলে মেকআপ করবে মানে কি, সম্মুখ বিক্রিয়াটা বাড়বে, ও তো আবার সাম্য অবস্থায় আসার চেষ্টা করবে, সাম্য অবস্থায় আসার চেষ্টা করবে, তাহলে ওই জায়গাটা ও মেকআপ করে নিতে চাইবে। তাহলে চাপের হ্রাসে একই রকম হচ্ছে। এবার তোমাদের কিন্তু এই যে আমি খালি কারণটা বললাম, তোমাদের কিন্তু প্রত্যেকটা বিক্রিয়ায় যে বিশেষ করে যে বিক্রিয়াটা এখানে দেওয়া আছে ওই বিক্রিয়াটার চাপের প্রভাব আর চাপের হ্রাস, ওই বিক্রিয়াটার কিন্তু জেনে নিবা অবশ্যই। অবশ্যই পরীক্ষা একদম সরাসরি বলে দিবে যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে চাপের প্রভাবে কী হবে, এই বিক্রিয়াটার চাপের প্রভাবে কী হবে না। অর্থাৎ তুমি একটা জিনিস বুঝতে পারছো যে চাপের প্রভাবটা দেখবা যে ডেলেনের পরিবর্তনটা কীরকম হচ্ছে। অনুসংখ্যার হ্রাস মানে তো আয়তনের হ্রাস বৃদ্ধি, ডেলেন যদি নেগেটিভ হয়ে যায় তাহলে আয়তনটা কী হয়ে গেল, এটার ক্ষেত্রে ডেলেন কত, এই হাইড্রোজেন N2 প্লাস H2 2NH3, তাহলে ডেলেন কত হচ্ছে 2 -1 + 3 -2, তাহলে যদি চাপ ডেলেন কত এখানে -2, তাহলে চাপ যদি বাড়াও, চাপ বাড়ালে কি হবে, ডেলেন কত -2 আছে না, ডেলেন ঋণাত্মক, তাহলে চাপ বাড়ালে কি হবে, তার মানে আয়তনটা কমবে, আয়তন হ্রাস যাবে, আয়তন হ্রাস ঘটার চেষ্টা করবে। আয়তন হ্রাস তখনই সম্ভব যখন, তাহলে ডেলেন ঋণাত্মক হলে চাপ বাড়াইলে কি হবে, সম্মুখ বিক্রিয়া বাড়বে, সম্মুখ বিক্রিয়াটা কি হয়ে যাচ্ছে, বৃদ্ধি। টেকনিকগুলো বুঝতে পারছো, ডেলেনের সাথে তাহলে সম্মুখ বিক্রিয়া হ্রাস বৃদ্ধি, চাপ দিচ্ছ, তাহলে তার উল্টাটা হবে, চাপ হ্রাস করলে এটা হয়ে গেল। তাহলে এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট নাইট্রোজেন হাইড্রোজেনের, ঠিক আছে। আচ্ছা এবার দেখবা যেটাতে কোনো রকম কিছু হয়ই না, যেসব বিক্রিয়ার ক্ষেত্রে এই যে দেখো একটু কভারে, যেসব বিক্রিয়ায় গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থগুলি মোট অনুসংখ্যা গ্যাসীয় বিক্রিয়কগুলোর অনুসংখ্যার সমান, মানে বিক্রিয়ক যা আছে বিক্রিয়াজাত পদার্থ তাই আছে, অর্থাৎ যেসব বিক্রিয়া ডেলেন 0 তাদের ক্ষেত্রে আয়তনের কোনো পরিবর্তন ঘটে না, ফলে এ ধরনের বিক্রিয়ার সাম্য অবস্থায় চাপের কোনো প্রভাব নেই। তার মানে ডেলেন যদি 0 হয়, ডেলেন যদি 0 হয় তাহলে এটা আমার কি ইমপ্লাই করে, এই বিক্রিয়ার চাপের কি থাকবে না, প্রভাব নেই, ঠিক আছে। যে এরকম একটা বিক্রিয়ার উদাহরণ এখানে দেখে নিলাম, বুঝতে পারলাম তো। আমার চাপ দিলে কী হবে, আয়তনটা কমতে হবে, তো যদি আয়তন নাই কমে, আমি একে বারবার বলছি পর, কিন্তু ও 5 ঘন্টা টিভি 5 ঘন্টা পড়া, তাহলে ওর রেজাল্ট কি ইনক্রিজ করবে? আমি যে ওকে চাপ দিচ্ছি সেই পড়া আমার তো পণ্ড শ্রম হচ্ছে, আমি কথা বলি খরচা করছি, কথাগুলি
লস হচ্ছে আমার। কথা বেশি বললে তো এমনিতে আয়ু ক্ষয় হয়, হয় না? আয়ু ক্ষয় বোঝো? আচ্ছা, এবার উষ্ণতা করবো, ঠিক আছে?